ঠাস শাস শাস। আপনি আমাকে মারলেন কেন রুদ্র ভাইয়া? এই বেটারে তো কলেজে ভাইয়া বলা যাবে না, না হলে আরও রেগে যাবে। স্যার, গালে হাত দিয়ে। তো তোকে কি আদর করব? তোর লজ্জা করে না শাড়ি খুলে ছেলেদের দেখাস? আমি কখন শাড়ি খুলে? কথা শেষ হবার আগে আবারও ঠাস করে শব্দ হলো। এবারের থাপ্পড়টা একটু জোরেই লেগেছে। ব্যথায় আমি আঁতকে উঠলাম, মাথাটা ঘুরে উঠল। তারপর আর কিছুই মনে নেই। চোখ খুলে দেখি আমি আমার বেডে শুয়ে আছি। আম্মু পাশে বসে আছে আর কান্না করতেছে। আমি জিজ্ঞেস করলাম, আম্মু তুমি কাঁদছো কেন? তোকে কতবার বলবো খেয়ে দে কলেজে যা, তুই তো আমার কোনো কথাই শুনিস না। তোর যদি কিছু হয়ে যায় তাহলে আমার কি হবে বলতো? তোর বাবাকে হারিয়েছি, তোকে আমি কখনো হারাতে চাই না। আম্মু তুমি কি বলছো? আমার কি হবে? কিছুই তো হয়নি, এই যে আমি ঠিক আছি। তুই ঠিক আছিস বললেই হলো নাকি? যদি ঠিক থাকতি তাহলে এভাবে মাথা ঘুরে অজ্ঞান হয়ে যেতি না, বুঝলি? আম্মু, আমি তো কলেজে অজ্ঞান হয়েছিলাম, তাহলে আমাকে বাসায় কে আনলো? রুদ্র তোকে বাসায় নিয়ে আসছে। তখনই আমার মনে পড়ল রুদ্র ভাইয়ার থাপ্পড়ের কথা। আজকে কলেজে ১৬ই ডিসেম্বরের অনুষ্ঠান হচ্ছিল। আমরা সব ফ্রেন্ডরা লাল সবুজ মিলিয়ে শাড়ি পরে গিয়েছিলাম। তো স্যাররা বক্তৃতা দিচ্ছিলেন, আমি পেছনে দাঁড়িয়ে দেখছিলাম। তখন থেকে একটা ছেলে আমাকে ফলো করছে, আমার পাশে এসে গা ঘেঁষার চেষ্টা করছিল। তখন ভাবলাম এখান থেকে চলে যাই, তাহলে যদি এই ছেলেটা পিছু ছাড়ে। তাই চলে যেতে নেই, তখনই শাড়ির কুচির সাথে পা পিছলে পড়ে যেতে নেই। আর কোথা থেকে যেন একটা ছেলে আমাকে ধরে নেয়। তখন শাড়ি একটু পেট থেকে সরে যায়। দূর থেকে দেখি রৌদ্র ভাইয়া আমার দিকে তাকিয়ে আছে। তারপর আমি ওই ছেলেকে থ্যাঙ্কস বলে চলে যাই একটা ফাঁকা রুমে শাড়ির কুচি ঠিক করার জন্য। তখনই রৌদ্র ভাইয়া আসলেন সেই রুমে। তারপরের কাহিনী তো আপনারা জানেনই। কিরে, কোথায় হারিয়ে গেলি? আম্মুর কথায় আমি ভাবনা থেকে বের হলাম। না আম্মু, কোথাও না। এখন থেকে আমি তোমার সব কথা শুনব। তুমি এবার কান্না থামাও। ঠিক আছে, আর যদি আমার কথা না শুনিস তাহলে কিন্তু আমি তোকে ছেড়ে অনেক দূরে চলে যাব। এভাবে বলো না আম্মু, তুমি ছাড়া আমার আর কে আছে বলো? তুমি আমাকে ছেড়ে চলে গেলে আমি কিভাবে থাকবো বলো? কেঁদে কেঁদে। হইছে, আর কাঁদতে। তুই যদি আমার সব কথা শুনিস তাহলে আমি কোথাও যাব না। আচ্ছা ঠিক আছে, এখন থেকে আমি তোমার সব কথা শুনব। এবার একটু হাসো। এভাবে কিছুক্ষণ মা মেয়ে গল্প করে। ও, আপনাদের তো আমাদের পরিচয় দেওয়া হয়নি, তাহলে এবার পরিচয়টা দিয়ে নেই। আমি তাহমিনা জান্নাত মিম, এবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি। আমি আমার মা বাবার একমাত্র আদরের মেয়ে ছিলাম, কিন্তু ছোটবেলা রোড অ্যাক্সিডেন্টে আমার আব্বু মারা যান। তখন আমার মামা আমাকে আর আম্মুকে নানুর বাসায় নিয়ে আসেন। সে থেকে আমি আর আম্মু আমার নানুর বাড়িতে থাকি। আর রৌদ্র ভাইয়া হলেন আমার মামাতো ভাই। ওনারা দুই ভাই বোন। ওনার ছোট বোনের নাম রিয়া। রিয়া আপু, উনি আমার ২ বছরের বড় হন, অনার্স সেকেন্ড ইয়ারে পড়েন। আর ছোট মামা ওনার ফ্যামিলি নিয়ে দেশের বাইরে থাকেন। বাকিটা গল্পেই জানতে পারবেন। মা মেয়ের খুনসুটি শেষ হলে এবার কি আমি আমার মিম মামুনিকে একটু খাইয়ে দিতে পারি? রৌদ্র ভাইয়ার আম্মু আমার মামুনি। মামুনি আমাকে অনেক ভালোবাসেন। নিজের মেয়ের মতো, রিয়া আপুর মতো আমাকেও নিজের আরেক মেয়ে মনে করেন। মামাও আমাকে অনেক ভালোবাসেন, কখনো বাবার ভালোবাসার অভাব বুঝতে দেননি। নানা নানুর কথা আর নাই বললাম। শুধু রৌদ্র ভাইয়া আমাকে ছোটবেলা থেকে সহ্য করতে পারেন না, কিন্তু কেন সহ্য করতে পারেন না সেটা আমি আজও জানি না। হয়তো ওনার আব্বু আম্মু আমাকে বেশি ভালোবাসেন সেজন্য, নয়তো অন্য কোনো কারণ আছে বলে আমার মনে হয় না। মামুনি, তুমি আবার কষ্ট করে খাবার আনতে গেলে কেন? আমি নিজেই তো নিজে যেয়ে খেয়ে নিতে পারতাম। মিম, মেয়ের জন্য খাবার নিয়ে আসছি, এতে আবার কষ্ট কিসের? আর আমার মামুনিটা যা না খেয়ে খেয়ে শরীর এতটা দুর্বল বানিয়েছে, মাথা ঘুরে পড়ে গেছে, এতে আমার কষ্ট হয়নি বুঝি? আমার এই এক মাথা ঘুরে পড়ার জন্য তোমরা কি আরও কান্না করবে নাকি? এতক্ষণ আম্মু কাঁদলো, এখন আবার তুমিও কাঁদতেছ। এখন কি আমিও কান্না করে দেব তোমাদের সাথে, নাকি তোমরা কান্না থামাবা? আচ্ছা ঠিক আছে, আমরা আর কাঁদব না, তোকেও কাঁদতে হবে না। এবার একটু খেয়ে নে, হাঁ কর, বলে খাইয়ে দিতে লাগলেন। খাওয়া দাওয়া শেষে মিমের মা বললেন, এবার তুই কিছুক্ষণ রেস্ট নে, আমরা নিচে যাই। ঠিক আছে আম্মু, বলে মিম ঘুমিয়ে পড়ে। ঘুম থেকে উঠে দেখে ৭টা বাজে। গালে এখনো অনেক ব্যথা, তারপরও ফ্রেশ হয়ে নিচে যায়। যে দেখে নানা নানু চা খাচ্ছে। মিম যেয়ে নানা নানুর পাশে বসল।
কিরে মিম, এখন কেমন লাগছে? জি নানা ভাই, ভালো লাগছে। কিছুক্ষণ পর দেখল রৌদ্র আসছে নিচে, এসে মামুনিকে বলছে, আম্মু কফি দাও তো। তারপরও মিমকে এক পলক দেখে নিল। রৌদ্র ওর দিকে তাকাচ্ছে দেখে মিম মাথা নিচু করে নেয়। ওর অনেক রাগ হচ্ছে রৌদ্রকে দেখে, আর মনে মনে ভাবছে শুধু শুধু উনি আমাকে মারলেন। কি অ্যাটিচিউড দেখ বেডার, অ্যাটিচিউডে যেন মাটিতেই পা পড়ে না, যত সব। কিছুক্ষণ পর মিমের জন্য এক কাপ চা আর রৌদ্রের জন্য কফি নিয়ে আসেন আম্মু। তখন মিম ওর আম্মুকে বলে, আম্মু আমাকে আরও আগে ডাকনি কেন? তোর শরীর অনেকটা দুর্বল ছিল, তাই আর ডাকিনি, ভাবলাম একটু রেস্ট নিলে তোর ভালো লাগবে। মিম আর ওর আম্মুকে কিছু বলল না, নানা নানুর সাথে কিছুক্ষণ গল্প করে রুমে চলে আসে, এসে পড়তে বাসে। ইংলিশ অনেক পড়া বাকি, সেইগুলো শিখে না গেলে আবার রৌদ্র ভাইয়া ওকে শাস্তি দেবে, সে ভয়ে তাড়াতাড়ি পড়তে চলে আসছে। কিন্তু ওর মাথায় কোনো পড়া ঢুকতেছে না, এমনিতেই ও গালে ব্যথা করছে, তার ওপর সব পড়া বাকি, সব মিলিয়ে ওর কিছুই ভালো লাগতেছে না। দারুণ ম্যাচ। রাতে সবাই ডিনার করে শুয়ে পড়েছে, কিন্তু মিমের ঘুম আসছে না কিছুতেই, তাই ও ব্যালকনিতে দোলনায় যেয়ে বসে বসে গল্পের বই পড়তেছে। কিছুক্ষণ পর ও ওখানেই ঘুমিয়ে পড়ে। রাত 2টা বাজে, তখনই রৌদ্র আসে মিমের রুমে, এসে মিমের দু গালে হাত দিয়ে বলে, খুব ব্যথা করছে না জান পাখি? আমি তোমাকে কখনো অন্য ছেলে ধারে কাছেও সহ্য করতে পারি না, সেটা তুমি বুঝ না কেন? আমি কখনো চাই না শাড়ি পরে তুমি কোনো ছেলের সামনে যাও, আমি কখনো চাই না শাড়ি পরে তোমাকে বাহিরের কেউ কখনো দেখুক, কিন্তু আমি যেটা চাই না তুমি না জেনে সেটাই করে ফেলো, তাহলে আমি কিভাবে নিজেকে কন্ট্রোল রাখি বলো তো? বলে বাচ্চাদের মতো কাঁদতে থাকে। জান পাখি, আমি তোমাকে কখনো কষ্ট দিতে চাই না, কিন্তু সেই ছোটবেলা থেকেই তুমি সেটা করো যেটা আমি পছন্দ করি না, তাই ছোটবেলা থেকেই আমি তোমাকে শাসন করি, কিন্তু তুমি আমার শাসন করাটা বুঝ না, তুমি মনে করো আমি তোমাকে সহ্য করতে পারি না। আমি তোমাকে অনেক ভালোবাসি জান পাখি, আমার ভালোবাসাটা শুধু 4 অক্ষরে ভালোবাসা না জান পাখি, আমার ভালোবাসার পরিমাণ প্রকাশ করেও বোঝানো যাবে না, আমার ভালোবাসা অনেক বেশি, সেটা শুধু তোমার প্রতি। বলে কান্না করতে থাকে। কিছুক্ষণ পরে কান্না মুছে মিমের গালে ওষুধ লাগিয়ে দেয়। তারপর মিমকে ওর বেডে শুইয়ে দিয়ে কপালে একটা চুমু দিয়ে নিজের রুমে চলে আসে, কিন্তু রুমে এসে ওরও ঘুম আসছিল না, তাইও যায় ব্যালকনিতে। ব্যালকনিতে যেয়ে ব্যালকনির রেলিং ধরে দাঁড়ায় আর ভাবতে থাকে। ভালোবাসা শব্দটা 4 অক্ষরের হলেও এর পরিমাণ শুধু 4 অক্ষরে প্রকাশ করা সম্ভব না, এর পরিমাণ অনেক বিশাল। আচ্ছা, আমি যে মিমকে এত ভালোবাসি, ও কি কখনো বুঝতে পারবে আমার ভালোবাসা? ও কি কখনো বুঝবে আমি ওকে কতটা ভালোবাসি? নাকি ও সব সময় এটাই ভেবে যাবে আমি ওকে সহ্য করতে পারি না? এসব কথা ভাবতে ভাবতে ওর মন খারাপ হয়ে যায়। কিছুক্ষণ পর ও বেডে এসে শুয়ে পড়ে। সোচ্ছা সকালে সকালে ঘুম থেকে উঠে মিম দেখে ও বেডে শুয়ে আছে, গালে ব্যথাটাও কমে গেছে। তারপরও ভাবতে থাকে, রাতে আমি তো ব্যালকনিতে দোলনায় ঘুমিয়ে পড়েছিলাম, আমার যতদূর মনে আছে, তাহলে আমি বিছানায় আসলাম কি করে? এরে, আমার কি ঘুমের মধ্যে হাঁটার অভ্যাস আছে নাকি? আর অভ্যাস থাকলে সেটা কবে থেকে হলো? ধুর বাবা, কি জানি কবে থেকে হইছে, এখন এসব ভাবার এত টাইম নাই, এসব ভাবার পরে অনেক টাইম পাবো। যাই আটে ফ্রেশ হয়ে নেই, কলেজে যেতে হবে, না হলে আবার লেট হয়ে যাবে, আর ওই রুদ্র ভাইয়া আমাকে আবারও বকা দেবে, উনি তো সব সময় উত পেতে বসে থাকে, আমাকে কখন কিভাবে বকা দেওয়া যায়, খাতাস বেটা কোথাকার। তখনই ওর মনে পড়ল কালকের ঘটনা, রৌদ্র ভাইয়া ওকে শুধু শুধু থাপ্পড় মেরেছে, ওকে বকা দিয়েছে, তাই ও রেগে আছে ওর রৌদ্র ভাইয়ার ওপর। কিন্তু আবারও মনে পড়ল, আমি ওর ওপর রেগে থাকলে বাকি আর না থাকলে বাকি, উনি তো রৌদ্র ভাইয়া নিজে, দোষ করার পরেও আমাকে কখনো সরি বলবে না, শয়তান বেডা বদলোক কোথাকার। আরও প্ল্যান করল, আজও ওই বদলোকের সাথে কলেজ যাবে না, রিয়া আপু ওর সাথে গেলে যাবে, না গেলে নাই, ও একাই যেতে পারে। হু হু হু। তারপর ফ্রেশ হয়ে ও নিচে চলে যায়, যে দেখে রৌদ্র বসে নাস্তা করছে, তাই ও নাস্তা না করেই চলে যেতে নেয়। তখনই রৌদ্রের মা ওকে পেছন থেকে ডাকে, কিরে মা, তুই কি নাস্তা করে যাবি না? না মামনি, আমার খিদে নেই, আমি খাবো না, কলেজে ক্যান্টিন থেকে খেয়ে নিব। কি বললি, তুই খাবি না মানে? তুই কি কালকের কথা ভুলে গেছিস? কাল কি হয়েছিল? তুই কিন্তু আমাকে কথা দিয়েছিলি, তুই আমার কথা শুনবি, আয় এখন বস টেবিলে নাস্তা করবি। মিম ওর মায়ের কথা ফেলতে পারল না, তাই রিয়ার পাশে চেয়ার টেনে বসে পড়ল নাস্তা করতে। রৌদ্র সোজাসুজি চেয়ারে বসে আছে আর নিজের মতো খেয়েই যাচ্ছে, যেন ওর সামনে আর কেউই নেই, ও একা আছে। তাই ও মনে মনে রৌদ্রকে বকা দিতে লাগলো, কি অ্যাটিচিউড দেখ বেটার, অ্যাটিচিউডে যেন মাটিতেই পা পড়ে না, যত্ত সব।
তারপর নাস্তা শেষ করে মিম আর রিয়া বাহিরে যায়, দেখে রৌদ্র ওদের জন্য গাড়ি বের করে দাঁড়িয়ে আছে। রিয়া যেয়ে গাড়িতে উঠে বসল, কিন্তু মিম উঠল না, ও হেঁটে যাবে বলে। ও যখনই হাঁটা শুরু করবে তখনই রৌদ্র বলে ওঠে, আপনাকে কি এখন দাওয়াত দিয়ে বলতে হবে গাড়িতে ওঠার কথা? জি না, দাওয়াত দিতে হবে না, আমি একা একাই কলেজ যেতে পারবো বলে হাঁটা শুরু করে। রিয়া ওকে পেছন থেকে ডাকছে গাড়িতে ওঠার জন্য, কিন্তু কে শুনে কার কথা, ও একা একা হেঁটে যাচ্ছে। তখনই রৌদ্র গাড়ি থেকে নেমে যায় মিমের কাছে। মিমের হাত চেপে ধরে হেঁচকা টান দিয়ে গাড়িতে এনে গাড়ির দরজা লাগিয়ে দেয়, আর বলে, আমি আর কোনো কথা শুনতে চাই না, আমি চুপচাপ বসে থাকো, না হলে তোর সাথে কি হবে আমি নিজেও জানি না। মিম রৌদ্রের কথায় ভয় পেয়ে যায়, আর কালকের থাপ্পড়ের কথা মনে পড়ে, তাই ভয়ে আর কিছুই বলে না। এখন যদি রৌদ্রকে সাহস দেখাতে যায় তাহলে নিজের বিপদ নিজে ডেকে আনা ছাড়া আর কিছুই না। কলেজের সামনে এসে মিম আর কারো দিকে না তাকিয়ে গাড়ি থেকে নেমে সোজা ওর ক্লাসে চলে যায়। তারপর রিয়াও ওর ক্লাসে চলে যায়, আর রৌদ্র অফিস রুমে। ক্লাসে মিম বসে আছে আনমনে, তখনই কালকের ছেলেটা এসে দাঁড়ায় মিমের পাশে, আর মিমকে বলে, কেমন আছেন মিস? তখনই মিম ছেলেটার দিকে তাকালো আর বলল, আমার নাম মিম, আমাকে মিম বলে ডাকতে পারেন, আর হ্যাঁ, আমার সাথে তুই করে কথা বলতে পারেন, যেহেতু আমরা একই ক্লাসে পড়ি। ঠিক আছে তাহলে, আর আমি রাজ, আমরা আজ থেকে ফ্রেন্ডস, বলে হাত বাড়ায় মিমের দিকে। মিম যখনই হাত বাড়িয়ে ওর সাথে হ্যান্ডশেক করতে যাবে তখনই রৌদ্র ক্লাসে আর বলে, কি হচ্ছে এসব? পুরো ক্লাসের সবাই, সাথে মিমও রৌদ্রের দিকে তাকায়। মিম দেখে রৌদ্র চোখ লাল করে তাকিয়ে আছে, চোখ থেকে যেন এখনই আগুন বের হবে। মিম ভয়ে রাজের থেকে একটু দূরে সরে যায়, ওর মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না ভয়ে। আজ ওর সাথে কি হবে কে জানে। তখনই পাশ থেকে অনু বলে উঠল, আসলে স্যার, ওরা তো ফ্রেন্ডস, তাই একটু কথা বলছিল আর কি। রৌদ্র আর কিছু বলল না, শুধু মিমকে চোখ দিয়ে কিছুক্ষণ শাসালো, তারপর ক্লাস করানো শুরু করল। রৌদ্র ইংরেজি ক্লাস নিচ্ছে, তখনই মিমকে একটা প্রশ্ন করল, কিন্তু মিম ভয়ে সব উত্তর ভুলে গেছে, আর মনে মনে শুধু ভাবছে কিছুক্ষণ আগের কথা, আজ না জানি কি করে রৌদ্র ওর সাথে। কি হলো, আনসার দিচ্ছ না কেন? রৌদ্র। আবারও মিম কোনো উত্তর দিল না, তাই রৌদ্র ওকে বলে কান ধরে দাঁড়িয়ে থাকতে। কিন্তু মিম কান ধরছে না, সবার সামনে ওর একটা সম্মান আছে না, ও কি করে সবার সামনে কান ধরবে? কি হলো, কথা কানে যাচ্ছে না? এমনিতে পড়া পারোনি, তার উপর আবার আমার কথা শুনছ না, কান ধরো বলছি, ধমক দিয়ে বলল রৌদ্র। মিম রৌদ্রের ধমক শুনে ভয় পেয়ে যায়, আর সাথে সাথে কান ধরে নেয়। সারাটা ক্লাস এমন কান ধরিয়ে দাঁড় করে রাখে রৌদ্র ওকে, বেচারির তো লজ্জায় কান্না চলে আসবে এরম অবস্থা। রৌদ্র বুঝতে পারল আর কিছুক্ষণ এভাবে থাকলে মিম কান্না করে দেবে, তাই রৌদ্র ওকে বলে, এখন বসে পড়ো, কাল থেকে পড়া ঠিক শিখে না, আসলে এর থেকে বেশি শাস্তি দেব, বলে ক্লাস শেষ করে চলে যায়। ক্লাস শেষে মিম ক্যান্টিনে যায় অনুর সাথে। কি রে মিম, কি খাবি? অনু, আমি কিছু খাবো না দোস্ত, তুই খেয়ে নে। মিম, কেন খাবি না, তোর কি মন খারাপ? না, মন খারাপ নয়, আমার খুব রাগ হচ্ছে ওই রৌদ্র ভাইয়া, থুরি, রৌদ্র স্যারের উপরে, শয়তান বেডা, আমাকে সবার সামনে কান ধরিয়ে রাখল, আমার কি মান সম্মান নাই নাকি? আমাকে কেন ওদের সামনে কান ধরিয়ে রাখতে হবে? বদ লোক, খাতাস বেড়া কোথাকার। তাই জন্য কি তুই খাবি না নাকি? কি করে খাবো, আমার তো ইচ্ছে করছে ও বেড়ার চুল ছিঁড়তে। আগে খেয়ে নে, পরে বাড়িতে যেয়ে না হয় চুল ছিঁড়ে নিস। কিরে মিম, কার এখানে কার চুল ছিঁড়াছিঁড়ি হচ্ছে? পেছন থেকে বলল রিয়া। না রিয়া আপু, কারো না, কিন্তু আমি তো স্পষ্ট শুনলাম তুই কারো চুল ছেঁড়ার কথা বলছিলি। ওহ, তাহলে তুমি যখন শুনে নিয়েছ তাহলে বলেই দেই, আমি একটা খাতাস লোকের চুল ছেঁড়ার কথা বলছিলাম। তা সেই খাতাস বেড়াটা কে শুনি, আমার ভাই নাকি? না আপু, মাথা চুলকে বলল মিম। আরে, আমি জানি রে মিম, তুই যে আমার ভাইরে এমন কথা বলিস, সেই ছোটবেলা থেকে দেখছি তকে, তুই রৌদ্র ভাইয়ার উপর রেগে থাকলে তুই এভাবে বকা দিস ওকে। মিম বলল, তো কি করব বলো, উনি আমাকে সবার সামনে শুধু লজ্জায় ফেলে, উনাকে তো আর সামনে থেকে কিছু বলতে পারি না, তাই দূর থেকে বকে নিয়ে মন শান্ত করি। মিমের কথা শুনে রিয়া হাসল, তারপর ওরা খেয়ে দে ক্যান্টিন থেকে চলে যায়। রাতে ডিনার করে মিম ওর রুমে আসে, তখনই রৌদ্র আসে ওর রুমে এসে মিমকে জুড়ে একটা থাপ্পড় মারে, আর বলে, তোকে কতবার বলবো ছেলেদের ধারে কাছেও যাবি না, তারপরও যাস কেন? তোর কি ছেলেদের কাছে ঘেঁষার এত শখ? তখনই গালে হাত দিয়ে কাঁদো কাঁদো হয়ে মিম বলল, ভাইয়া, আপনি আমাকে শুধু শুধু মারেন কেন? তো তোকে কি আদর করব, তুই ছেলেদের কাছ যাস কেন? তোকে না বলেছি ছেলেদের কাছ থেকে দূরে থাকবি, তুই আমার কথা শুনিস না কেন? দাঁতে দাঁত চেপে বলল রৌদ্র। মিম কথা শেষ করার আগেই রৌদ্র আরও 2টা থাপ্পড় বসিয়ে দেয় মিমের গালে। এবার মিম কান্না আটকাতে না পেরে কান্না করেই দেয়।
নেকা কান্না করবি না আমার সামনে, আর যখন ছেলেদের কাছে যাস তখন তো কান্না করিস না, আমার সামনে আসলেই তোর নেকা কান্না শুরু হয়ে যায়, আর যেন কোনো ছেলের ধারে কাছেও না দেখি তোকে। দাঁতে দাঁত চেপে কথাটা বলে হন হন করে রুম থেকে চলে যায় রৌদ্র। মিম গালে হাত দিয়ে বসে বসে কান্না করতে থাকে, আর ভাবতে থাকে উনি কেন আমাকে শুধু শুধু মারে, আমাকে কেন বুঝতে চায় না উনি, আমি তো কোনো দোষ করিনি, তাহলে কেন আমাকে শুধু শুধু মারে উনি। আজ যদি আমার আব্বু বেঁচে থাকতেন তাহলে হয়তো আমাকে শুধু শুধু মার খেতে হতো না, আমি আমার নিজের বাড়িতে কত আনন্দে থাকতাম। আর রৌদ্র ভাইয়া আমার সাথে ছোটবেলা থেকে এমন করে, আগে হয়তো মারতো না কিন্তু এখন মারে, এ কথা আমি কাউকে বলতেও পারি না, বললে হয়তো আমাদের এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে, না হলে রৌদ্র চলে যাবে বাড়ি থেকে। একবার আমি মামুনিকে বলেছিলাম রৌদ্র ভাইয়া আমাকে সহ্য করতে পারে না, আমাকে বকে, এটা নিয়ে মামুনি রৌদ্র ভাইয়াকে বকেছিল, তাই রৌদ্র ভাইয়া বাড়ি ছেড়ে চলে গেছিলেন। পরে নানা নানুর অনেক রিকোয়েস্টের পরে বাড়িতে ফিরে আসেন, সে থেকে আমি ভয় আর মামুনিকে কিছু বলি না রৌদ্র ভাইয়ার কথা, তাহলে যদি উনি আবারও বাড়ি ছেড়ে চলে যাক, আমি চাই না আমার কারণে উনি আবার বাড়ি ছেড়ে চলে যাক। কাঁদতে কাঁদতে মিম অভাবেই শুয়ে পড়ে, সকালে উঠে দেখে গালে থাপ্পড়ের কিছুটা দাগ দেখা যাচ্ছে, থাপ্পড়টা বেশি জুড়ে লেগেছিল বিধায়। তারপর উঠে ফ্রেশ হয়ে নামাজ পড়ে নেয়। নামাজ শেষে বেলকনিতে দোলনায় যেয়ে কিছুক্ষণ বসে, সকালের ঠান্ডা হাওয়া খেতে, সকালের ঠান্ডা হাওয়া শরীরের অন্যরকম এক অনুভূতি জাগায়, মন ভালো হয়ে যায়, আর পাখির কিচিরমিচির শব্দে মন ভরে যায়। এভাবেই অনেকক্ষণ কেটে যায়। কলেজে যেতে হবে তাই রেডি হয়ে মিম নিচে গেল নাস্তা করতে, যে দেখে রৌদ্র খাবার খেয়ে উঠে যাচ্ছে, তাই মিম খুশি মনে খাবার খেয়ে নিল। খাবার শেষে বাহিরে যেয়ে দেখে রৌদ্র আর রিয়া ওর জন্য অপেক্ষা করছে। ও যে গাড়িতে উঠে একা যেতে চেয়েছিল, কিন্তু ও জানে রৌদ্র ওকে একা যেতে দেবে না, তাই আর ও আগের দিনের মতো একা যেতে চায়নি। তারপর সবাই কলেজে চলে আসে। কলেজ এসে যে যার মতো চলে যেতে নেয়, তখনই রৌদ্র মিমকে বলে, মিম দাঁড়া, তোর সাথে আমার একটু কথা আছে, আর রিয়া তুই ক্লাসে যা। রিয়া চলে গেল, সাথে মিমও চলে যেতে নেয়, তখনই রৌদ্র বলে, আমি কি তোকে চলে যেতে বলেছি, চলে যাচ্ছিস যে। কথাটা শুনে মিম দাঁড়ালো আর বলল, আপনার সাথে আমার কোনো কথা নাই, আর আমার সাথে ও আপনার কথা থাকতে পারে না, আর কথা থাকলেও আমি সেটা শোনার প্রয়োজন মনে করছি না, তাই চলে যাচ্ছিলাম। কথাটা শুনে রৌদ্রের অনেক রাগ হয়, আর রাগে দাঁতে দাঁত চেপে বলে, আমি তোর কোনো কথা শোনার প্রয়োজন মনে করছি না, আর হ্যাঁ, তোকে আমার কথা শুনতে হবে, তো যা বলছিলাম, তোকে যেন কোনো ছেলের ধারে কাছেও না দেখি, আর ছেলেদের থেকে দূরে থাকবি, না হলে কি হবে বুঝতে পারছিস, আমার থেকে খারাপ কেউ আর হবে না, আর কোনো ছেলের কাছে যাওয়ার আগে যেন রাতরের থাপ্পড়ের কথা মনে থাকে, বলে হন হন করে চলে যায় মিমের সামনে দিয়ে। মিম শুধু তাকিয়ে থাকে রৌদ্রের দিকে, আর ভাবে, এই ব্যাডার সমস্যাটা কি আসলে, আমি বুঝতে পারি না, আমাকে কেন এত হুমকি দেয় বুঝলাম না, আমি ছেলেদের সাথে মিশলে ওনার কি। তারপর মিম চলে আসে ক্লাসে, এসে দেখে অনু একটা মেয়ের পাশে, তখনই মিম অনুকে ডাকলো আর বলল, কিরে অনু, কি করছিস তুই ওখানে? আর বলিস না বইন, ওই মেয়ের লাভ স্টোরি শুনতে গেছিলাম, বেচারি ওর কাজিনরে লাভ করে, কিন্তু কাজিন সেটা বুঝে না, ও কাজিনকে বোঝাতে গেলে ওর কাজিন উল্টো ওকে বকা দেয়। কাজিনের কথা বলায় মিমের মাথায় রৌদ্রের কথা আসে, আর আনমনে ভাবে, আচ্ছা, আমি যদি রৌদ্র ভাইয়াকে ভালোবাসি তাহলে কি উনিও আমাকে এমন বকা দেবেন? তারপর আবার বলে, ধুর বাবা, আমি এসব কি ভাবছি, কোথায় উনি আর কোথায় আমি, উনি তো এমনিতেই আমাকে বকা দিয়ে সহ্য করতে পারে না, আর ভালোবাসলে তো আমাকে আর আস্তই রাখবে না ওই বদবেডা। কিরে মিম, কি ভাবছিস? অনু। অনুর কথায় মিমে ভাবনা থেকে বের হলো আর বলল, কই কিছু না তো, কিন্তু আমার মনে হলো তুই কিছু ভাবছিস। অনু, আরে না, আমি কিছু ভাবছি না। পরে ওরা ক্লাস শেষ করে বাড়ি চলে যায়। এভাবে কেটে যায় 1 মাস। আগামীকাল মিমের বার্থডে। রিয়ারা সবাই মিলে মিমকে সারপ্রাইজ দেওয়ার জন্য অনেক প্ল্যান করেছে, তাই ছাদে সবাই ছোটখাটো একটা বার্থডে পার্টি অ্যারেঞ্জ করবে বলে ঠিক করে, কিছু কিছু মেহমানদেরও দাওয়াত করে নেয়, অনুকেও আসতে বলে। পরের দিন রাত 12টা বাজে, সবাই মিলে মিমকে বার্থডে উইশ করে। মিম তো একেবারে সারপ্রাইজ, সবাই ওর বার্থডে কথা মনে রেখেছে, ও মনে মনে অনেক খুশি হয়, সবাইকে থ্যাংক ইউ বলে পরে সবাই চলে যায়। সবাই চলে যাওয়ার পরে মিমের ওর বাবার কথা মনে পড়ে, ওর বাবা বেঁচে থাকতে ওকে এভাবে বার্থডে উইশ করত সবার আগে ভেবে ওর মন কিছুটা খারাপ হয়ে যায় বাবার কথা মনে করে, আর চোখে পানি চলে আসে। তখনই ওর মা আসে ওর রুমে। মিম ওর মাকে জড়িয়ে ধরে আর চোখের পানি মুছে ওর মাকে বলে,
আম্মু, আব্বু থাকতে আগে কত মজা হতো তাই না? আজকের দিনে আমরা কত আনন্দ করতাম। আজ যদি আব্বু থাকতো তাহলে কতই না মজা হতো বলে কান্না করে। ওর মা বলে, অনেক মজা হতো বলে ওর মাও ওর সাথে কাঁদতে থাকে। কিছুক্ষণ পর ওর মা মিমের কান্না মুছে দিয়ে বলে, আর মন খারাপ করিস না মা, তোর বাবা তোকে খুশি দেখতে চাই আজকের দিনে। উনি ওপর থেকে দেখছেন আর তোকে দোয়া করছেন তোর জন্য। মিম আর কিছু বলল না। মিমের মা আবারও বললেন, আচ্ছা, এবার তুই শুয়ে পড় মা, আর কাঁদবি না কিন্তু, তাহলে তোর বাবাও কষ্ট পাবে। আচ্ছা, মিম। পরে মেয়েকে শুয়ে দিয়ে মিমের মা চলে যায়। মিমের মা চলে যেতে রৌদ্র আড়াল থেকে বের হয়। রৌদ্র এতক্ষণ আড়ালে দাঁড়িয়ে দেখছিল ওদের। মিমের কষ্ট হচ্ছে দেখে রৌদ্রও কষ্ট পায়। মিমের পেছনে দাঁড়িয়ে মনে মনে বলে, আমি যদি পারতাম তাহলে তোর বাবাকে তোর কাছে এনে দিতাম জানপাছি, তোর কষ্ট আমি সহ্য করতে পারি না। পরেও যায় মিমের কাছে। মিমের সামনে যেয়ে দেখে মিম কান্না করতে করতে ঘুমিয়ে পড়েছে। ও মিমের মাথায় কিছুক্ষণ হাত বুলিয়ে মিমকে বার্থডে উইশ করে আর বলে, আমার পাগলিটা ঘুমালে ওকে কত মায়াবী লাগে, আর ও শুধু শুধু কান্না করে ফেসের কেমন অবস্থা বানিয়েছে। এভাবে আরও কিছুক্ষণ ওর মাথায় হাত বুলিয়ে বিয়ে কপালে একটা চুমু দিয়ে চলে আসে। রৌদ্র চলে যেতে মিম চোখ খুলে তাকায়। এতক্ষণ মিম ঘুমায়নি, শুধু চোখ বন্ধ করেছিল। রৌদ্রের কথা শুনে তো মিম অবাক হয় আর ভাবে, রৌদ্র ওকে জান পাখি বলল কেন, আর এত আদর করে বা কথা বলছিল কেন? রৌদ্র তো ওকে সহ্য করতে পারে না, তাহলে এখন এমন ভালো ব্যবহার কেন? তাহলে কি রৌদ্র ওকে পছন্দ করে, শুধু সামনে থেকে ওর সাথে রোডলি ব্যবহার করে? কিছুই বুঝতে পারছে না মিম, ওর মাথায় কিছুই ঢুকছে না। কিন্তু রৌদ্রের এভাবে কথা বলাতে মিম অনেক খুশি হয়ে যায়, ওর কাছে ভালো লাগে। সন্ধ্যায় বার্থডে পার্টিতে সব মেহমানরা আসে। মিম অনেক খুশি আজ, তবে কিছুটাও মন খারাপ বাবার কথা মনে করায়। তারপরও খুশি থাকে বাবার কথা ভেবে, ওর বাবা ওপর থেকে হাসি খুশি দেখতে চায় বলে। রাতে কেক কাটা হয়। মিম ওর মাকে সবার আগে কেক খাইয়ে দেয়। ওর মাও ওকে কেক খাওয়ায়। পরে সবাইকে কেক খাইয়ে দেয় মিম। রৌদ্র দূর থেকে সব কিছুই দেখে, কিন্তু কাছে আসে না। মিম ভাবতে থাকে রৌদ্র কেন ওকে কেক খাইয়ে দিচ্ছে না, কিন্তু এখনও একটু আপসেট হয়, কিন্তু সেটা কাউকে বুঝতে দেয় না। পার্টি শেষে সবাই যে যার মতো চলে যায়। মিম কিছুক্ষণ ছাদে একা দাঁড়িয়ে থাকে, তখনই রৌদ্র ওর পাশে এসে দাঁড়ায় আর মিমকে বলে, কি মন খারাপ নাকি? মিম হঠাৎ চমকে উঠে রৌদ্রের কথায়, ও হঠাৎ রৌদ্রের উপস্থিতি আশা করেনি। মিম উত্তর দেয়, কিছুটা মন খারাপ। তখনই রৌদ্র মিমের হাত ধরে আর একটা গিফটের প্যাকেট বের করে ওর হাতে দিয়ে বলে, এটা তোর জন্য। কি এইটা? খুলে দেখ। মিম খুলে দেখে একটা খেলনা জোড়া লাগানো, যেটা ওর বাবা ওকে ছোটবেলা দিয়েছিল ওর লাস্ট বার্থডেতে, কিন্তু ভুলবশত ভেঙে যায়। মিম অনেক কান্না করেছিল সেদিন গিফটটা ভেঙে যাওয়াতে, তারপরও ওই ভাঙা গিফটটা যত্ন করে রেখে দেয় নিজের কাছে, আর কিছুদিন ধরে সেটা খুঁজে পাচ্ছিল না। এখনও বুঝতে পেরেছে ওটা রৌদ্র নিয়েছিল ঠিক করার জন্য। মিম খুশি হয়ে যায় আর রৌদ্রকে জড়িয়ে ধরে বলে, থ্যাংক ইউ রৌদ্র ভাইয়া। রৌদ্র মিমকে জড়িয়ে ধরে আর বলে, আমি কিন্তু আর তোর মন খারাপ দেখতে চাই না বলে দিলাম, এবার স্মাইল কর। মিম হাসে আর রৌদ্রকে বলে, আপনি অনেক ভালো রৌদ্র ভাইয়া বলে মিম রৌদ্রকে রেখে দৌড়ে নিচে চলে যায়। কথাটা শুনে রৌদ্র অনেক খুশি হয়, কারণ ও ওর ভালোবাসার মানুষের কাছে নিজেকে একটু হলেও ভালো প্রমাণ করতে পেরেছে। না হলে তো ওর ভালোবাসার মানুষ ওকে খারাপ বদ লোক মনে করত। এভাবেই কিছুদিন কেটে যায়। রৌদ্র এখন মিমের সাথে বেশি রোডলি বিহেভ করে না, কারণ ও মিমকে আর কষ্ট দিতে চায় না। মেয়েটা ছোটবেলা থেকে অনেক কষ্ট পেয়েছে। মিমেরও আস্তে আস্তে রৌদ্রকে ভালো লাগছে, কিছুটা পছন্দ করতে শুরু করেছে। একদিন রাতে মিম স্বপ্ন দেখে ওর আর রৌদ্রের বিয়ে হচ্ছে, আর বিয়েতে মিমের ক্লাসের ওই রাজ এসেছে আর মিমকে কনগ্রাচুলেশনস জানায় আর সুন্দর লাগছে বলায় রৌদ্র অনেক রাগ করে আর বাসর ঘরে মিমকে 2টা থাপ্পড় মারে। সাথে সাথে মিমের ঘুম ভেঙে যায়, আর সাথে সাথে মিম শুয়া থেকে উঠে বসে, ওর গলা শুকিয়ে গেছে, তাই ও উঠে একটু পানি খেয়ে নেয়। তারপর আবারও শুয়ে পড়ে আর ভাবতে থাকে, এইটা আমি কি স্বপ্ন দেখলাম, বাবা গো বাবা, ভয়ে কেমন গলা শুকিয়ে গেছে। ওই লোকটা আমাকে স্বপ্নেও থাপ্পড় মারছে, কেমন বদ লোক, কিন্তু এখন তো উনি ভালো হয়ে গেছে, আমাকে বকা দেয় না, তারপরও এমন স্বপ্ন কেন দেখলাম? ধুর বাবা, কি জানি কেন দেখলাম। এখন এসব না ভেবে ঘুমিয়ে পড়ি, কাল কলেজ আছে। সকালে মিম, রিয়া, রৌদ্র সবাই গাড়িতে করে কলেজ যাচ্ছে। মিম আর রিয়া একসাথে পেছনে বসেছে। রিয়া ফোনে যেন কি একটা করছে। মিম বাহিরের প্রকৃতি দেখছে। কিছুক্ষণ পর ও সামনে তাকায়, তখনই দেখতে পায় রৌদ্র লুকিং গ্লাস দিয়ে ওকে দেখছে। তখনই দুজনের চোখাচোখি হয়ে যায়। মিম অনেক লজ্জা পায় এরম হওয়াতে, কিন্তু রৌদ্র কোনো রিয়াক্টই করে না।
তখন মিম মনে মনে বলে, এই ব্যাডার কি একটুও লজ্জা নাই নাকি? কেমন বারবার আমার দিকে তাকাচ্ছে। এভাবে আরও কিছুক্ষণ ওদের চোখাচোখি হয়। কিছুক্ষণ পর ওরা কলেজে পৌঁছে যায়। কলেজে পৌঁছে মিম অনুর পাশে যেয়ে বসে আর অনুর সাথে গল্প করছে। তখনই ও অনুকে বলে দেয় যে ও ওর রৌদ্র ভাইয়াকে পছন্দ করতে শুরু করেছে। আর রৌদ্র এখন আগের থেকে ভালো হয়ে গেছে ওর সাথে, রোডলি বিহেভ করে না। তাই এখন রৌদ্র ভাইয়াকে ওর ভালো লাগে বলে ও লজ্জা পায়। অনু তো ওর কথা শুনে অবাক। ও যেন আকাশ থেকে পড়ে। যে রৌদ্রকে ও সহ্য করতে পারত না, তাকে নাকি ও এখন পছন্দ করে। তাই অনু অবাক হয়ে চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। তখনই মিম অনুকে বলে, কিরে, এমন অবাক হচ্ছিস কেন? আর এমন করে তাকিয়ে আছিস কেন? তো কি করব, তোর কথা শুনে তো আমি অবাক না হয়ে পারছি না। যাকে তুই সহ্যই করতে পারতি না, তাকে নাকি তুই এখন পছন্দ করিস? কেমনে কি বইন? কেন, আমি কি রৌদ্র ভাইয়াকে পছন্দ করতে পারি না নাকি? ওনাকে তো যে মেয়ে দেখবে সেই ওনাকে পছন্দ করে ফেলবে। সেটা তো বুঝলাম। ওনার মতো হ্যান্ডসাম ছেলেকে দেখলে যে কেউ পছন্দ করবে। কিন্তু তুই তো ওনাকে পছন্দ করতি না। তাহলে এখন কেমনে কি সেটা বল। আসলে সেরকম কিছু না, এখন উনি আগের থেকে অনেক ভালো হয়ে গেছে, তাই ওনাকে আমার ভালো লাগে, ব্যাস এইটুকুই। ওহো, আচ্ছা। মিম আর বেশি কিছু অনুকে বলল না। এভাবে আরও 1 মাস কেটে যায়। একদিন রাতে সবাই একসাথে ডিনার করছে, তখনই রৌদ্রের বাবা সবার উদ্দেশ্যে বলেন, রৌদ্রকে তো এতদিন বিয়ের কথা বললাম, কিন্তু রৌদ্র কিছুতেই বিয়ে করতে রাজি না। এখন আর এদিকে রিয়ার তো বিয়ের বয়স হয়ে গেছে, তাই আমি চাই এবার রিয়াকে বিয়ে দিতে। আর ভালো একটা বিয়ের প্রস্তাব এসেছে রিয়ার জন্য। ছেলেটা আমার অফিসেই জব করে, আর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও ভালো ছেলেটার। কিছুদিন আগে ছেলেটা আমাদের বাড়িতে এসেছিল একটা ফাইল নেয়ার জন্য, যেটা আমি ভুলে রেখে গিয়েছিলাম। রিয়া সে ফাইলটা বের করে দেয়, আর তখনও রিয়াকে দেখে। তাই আজ ওর বাবাকে নিয়ে আসে অফিসে আমার সাথে কথা বলানোর জন্য। আমারও ছেলেটাকে আগে থেকে পছন্দ, সব দিক দিয়ে ছেলেটা অনেক ভালো। তাই সবাই যদি রাজি থাকো, তাহলে ওনাদেরকে বাড়িতে আসতে বলবো রিয়াকে দেখার জন্য। তখনই রৌদ্রের দাদা বলেন, ঠিক আছে, ওনাদের আসতে বলো। রিয়ার বাবা রিয়াকে জিজ্ঞেস করেন, তুমি কি বলো রিয়া মা? তোমার মতামত তুমি জানাতে পারো। তুমি যেটা বলবে সেটাই হবে। আমি তোমার মতের বিরুদ্ধে কিছু করব না। তখন রিয়া বলে, বাবা, আপনারা যেটা ভালো মনে করেন বলে লজ্জা পেয়ে চলে যায়। তাই সবাই বুঝে যায় রিয়ার কোনো আপত্তি নেই। ঠিক আছে, রিয়ার যেহেতু কোনো আপত্তি নেই, তাহলে কাল ওনাদেরকে আসতে বলি। সবাই ঠিক আছে বলে ডিনার শেষ করে যে যার রুমে চলে যায়। রিয়া রুমে যেয়ে ভাবতে থাকে সেদিনের কথা। সেদিন রিয়া কলেজে যায়নি, ও একটু অসুস্থ ছিল সেজন্য। তো সেদিন ঘুম থেকে একটু লেট করে উঠে ও আর ওর মা আর মিমের মা দুজনে চলে যায় কিছু শপিং করার জন্য বাহিরে। আর দাদা দাদি রুমেই ছিল। তো নিচে এসে দেখে কেউ নেই, আর কে যেন বারবার কলিং বেল বাজাচ্ছিল। তাই রিয়া আর একটু রাগ হয় আর বিরক্তি নিয়ে দরজা খুলে সামনে কে ছিল তা ভালো করে খেয়াল করেনি, শুধু দেখেছে একটা লোক। ও লোকটাকে বকতে শুরু করে, আপনার কি খেয়ে দেয়ে কোনো কাজ নেই? বারবার কলিং বেল বাজাচ্ছেন। মানুষকে তো একটু সময় দেবেন দরজাটা খোলার জন্য, তা না করে বারবার কলিং বেল বাজিয়ে যাচ্ছেন। আমি কি কালা নাকি যে একবার বেল বাজালে শুনতে পাইনি, বারবার বাজাতে হবে? এক শ্বাসে কথাগুলো বলে সামনে তাকায় আর দেখে লোকটা ওর দিকে কেমন হাঁ করে তাকিয়ে আছে। রিয়া তো লোকটাকে দেখে ক্রাশ খেয়ে যায় আর মনে মনে বলে, লোকটা তো অনেক কিউট। ও লোকটার এমন তাকানো দেখে একটু লজ্জা পেয়ে যায়। তখনই লোকটা বুঝতে পারে রিয়া লজ্জা পাচ্ছে, তাই চোখ সরিয়ে নেয়। কিছুক্ষণ পর আবারও রিয়ার দিকে তাকিয়ে বলে, আপনাদের বাসায় কেউ আসে এরকম করে সবাইকে বকা দেন নাকি? লোকটার কথা শুনে রিয়া আবারও লজ্জা পায় আর ইতস্তত বোধ করে। তারপর নিজেকে ঠিক করে লোকটাকে বলে, সবাইকে বকা দেব কেন? সবাই তো আপনার মতো এমন বারবার কলিং বেল বাজায় না। ও সরি, আসলে কেউ তো দরজা খুলছিলেন না, তাই ভাবলাম কেউ শুনতে পায়নি হয়তো। আর আমারও অনেক তাড়াহুড়ো ছিল, তাই এমন করছিলাম। ওহ আচ্ছা, কিন্তু আপনি কে আর এখানে কি চাই? আমি রাদিফ। আয়মান স্যার আমাকে এখানে পাঠালেন, উনি একটা ইম্পর্টেন্ট ফাইল রেখে গিয়েছেন সেটা নিয়ে যাওয়ার জন্য। ওহ আচ্ছা, আপনাকে বাবা পাঠিয়েছেন, ভেতরে আসুন, আমি ফাইলটা দিচ্ছি। রাদিফ ভেতরে যেয়ে সোফায় বসে। কিছুক্ষণ পর রিয়া ফাইল নিয়ে আসে আর ফাইলটা রাদিফের হাতে দেয়। রাদিফ ফাইলটা নিয়ে চলে যেতে চায়, তখন রিয়া বলে, আপনি চলে যাচ্ছেন কেন? বসুন, নাস্তা করে যান। না, আসলে আমার অনেক তাড়াহুড়ো আছে, স্যার তো ওয়েট করছেন ফাইলটার জন্য, তাই চলে যাচ্ছিলাম আর কি। আরে এত তাড়াহুড়ো করছেন কেন? নাস্তা করে আস্তে আস্তে যান, বাবা কিছু বলবে না। না, অন্য একদিন করে নেব না হয়, আজ চলে যাই। প্রথমবার এলেন, কিছু না খেয়ে কি করে চলে যাবেন? আর বাবা যদি জানতে পারে ওনার বাড়িতে এসে আপনি কিছু না খেয়ে চলে গেছে, তাহলে উনি আরও বেশি বকা দেবেন আপনাকে। ইয়ে মানে তাই নাকি?
আপনাকে কিছু বলতে হবে না, আপনি দাঁড়ান, আমি আপনার জন্য একটু শরবত করে নিয়ে আসি। এত তাড়াহুড়ো করে এসেছেন, গলা শুকিয়ে গেছে হয়তো। রাদিফ আর কিছু বলার আগে রিয়া চলে যায় শরবত আনতে। একটু পর রিয়া শরবত নিয়ে চলে আসে, শরবত রাদিফের হাতে দেয়। রাদিফ ও কোনো কথা না বলে শরবত খেয়ে ফেলে। ওরও অনেক পিপাসা পেয়েছিল, কিন্তু বেচারা লজ্জায় কিছু বলতে পারছিল না। শরবত খাওয়া শেষে রাদিফ রিয়াকে থ্যাংক ইউ বলে আর একটা হাসি দিয়ে চলে যায়। রাদিফের হাসি দেখে তো রিয়া আবারও ক্রাশ খায়। রিয়া আপু আসবো? মিমের কথায় রিয়া ভাবনা থেকে বের হয়। তারপর রিয়া মিমকে বলে, হুম আয়। মিম আসে রৌদ্রের রুমে। এসে রৌদ্রের দিকে তাকিয়ে বলে, রিয়া আপু তুমি একা একা হাসছিলে কেন বলো তো? কই হাসছিলাম? কই হাসছিলে মানে? এই তো কিছুক্ষণ আগে আমি দরজার পাশে দাঁড়িয়েছিলাম, তখন দেখলাম তুমি একা একা হাসছিলে। না মানে, সত্যি করে বলো তো কি হয়েছে আর কেন বা হাসছিলে? আচ্ছা বলছি, কাউকে বলিস না কিন্তু। আচ্ছা বলো। তারপর রিয়া মিমকে রাদিফের সাথে দেখা হওয়ার সব কথা খুলে বলে। মিম তো শুনে অবাক, এই বুঝি তাহলে কাহিনী। তাই তো বলি রিয়া আপু তুমি মুচকি মুচকি হাসবে কেন? তুমিও যে জিজুকে পছন্দ করে ফেলেছ সেটা আমি বুঝেই গেছি। আর হ্যাঁ, কাল তোমাকে ওনারা দেখতে আসছে কিন্তু, রেডি থেকো। কি বললি, কাল আসবে? বড় মামা তো তাইই বলল। আচ্ছা আমি যাই তাহলে, তুমিও শুয়ে পড়ো। মিম চলে যায়, রিয়াও শুয়ে পড়ে, কাল ওর অনেক কিছু করার আছে। সকালে রিয়া ঘুম থেকে উঠে রূপচর্চা করতে বসে পড়েছে। ও দেখতে অনেক সুন্দর, ফর্সা গায়ের রং, চেহারাও মাশাল্লাহ। কিন্তু এতদিন পড়ার চাপে নিজের দিকে খেয়াল রাখতে পারেনি বেচারি, তাই মুখেরও 12টা বেজে গেছে। সেজন্য একটু রূপচর্চা করে নিচ্ছে যেন একটু ভালো দেখায়। অন্যদিকে মিমের মা আর রৌদ্রের মা রান্নাঘরের কাজে ব্যস্ত। রৌদ্র ওর কলেজে যাবে আর রৌদ্রের বাবা যাবেন অফিসে। আর সবাই আজ তাড়াতাড়ি চলে আসবে, মেহমানরা আসবে সেজন্য। তারপর ওরা চলে যায়। শুধু রিয়া আর মিম আজ কলেজে যাবে না। মিমের আজ কলেজ যেতে ইচ্ছে করছে না, কারণ ওর রিয়া আপুকে দেখতে সে খুশিতে একদিন কলেজ না গেলেই বাকি। রৌদ্র মিমকে অনেকবার বলেছিল কলেজ যাওয়ার জন্য, কিন্তু কে শুনে কার কথা? মিম তো কলেজ যাবে না বলে কান্না শুরু করে দেয় রৌদ্রের মায়ের সামনে। তা দেখে রৌদ্রের মা বলে, একদিন কলেজ না গেলে কি, আমার মামুনিটা যখন যেতে চাচ্ছে না তখন তুই ওকে জোর করিস না, তুই একাই চলে যা। তাই রৌদ্র আর কথা বাড়ালো না, ও একাই চলে যায়। রিয়া আনমনে গান গাচ্ছে আর রূপচর্চা করছে। তখনই মিম আসে ওর রুমে। রিয়াকে মজা করে বলে, কি রিয়া আপু, ক্রাশকে সুন্দরী দেখানোর জন্য রূপচর্চা করছো নাকি, বলে হাসতে থাকে। ক্রাশকে দেখাবো না তো কাকে দেখাবো? না, ক্রাশকেই দেখাবে। তারপর আরও কিছুক্ষণ এভাবে মজা করে চলে যায়। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায়। ইতিমধ্যে সব কাজও শেষ, রৌদ্রের মা আর মিমের মায়ের। রৌদ্রের বাবা তো বিকেলেই চলে এসেছেন বাড়িতে। রিয়া ও রেডি হয়ে বসে আছে রাদিফদের অপেক্ষায়। সন্ধ্যায় রাদিফের বাবা মা আর ছোট বোন সবাই আসে রিয়াকে দেখতে। রিয়াকে নিয়ে আসা হয় ওনাদের সামনে। রিয়াকে রাদিফের বাবা মায়েরও পছন্দ হয়, তাই রিয়া আর রাদিফকে আলাদা রুমে কথা বলার জন্য পাঠানো হয়। রিয়ার রুমে বসে আছে রাদিফ আর রিয়া, কিন্তু কেউ কোনো কথা বলছে না। কিছুক্ষণ পর রাদিফ বলে উঠে, কি ম্যাডাম, ওই তো ক্যাম্প বকা দিলেন, আজ মুখ দিয়ে কথা বের হচ্ছে না কেন? রাদিফের কথায় রিয়া একটু লজ্জা পায়। কিছুক্ষণ পর রিয়া বলে, আসলে কি বলবো কিছুই খুঁজে পাচ্ছি না। হঠাৎ রাদিফ বলে উঠে, আচ্ছা আপনার প্রিয় রং কি বেগুনি? আপনি জানলেন কি করে? এই যে আপনি বেগুনি কালারের শাড়ি পরে বসে আছেন তাই জিজ্ঞেস করলাম। আমি বেগুনি কালার অনেক পছন্দ করি, তাই এই কালারের শাড়ি পরলাম। এই রঙে আপনাকে অনেক মানিয়েছে, আপনাকে অনেক কিউট লাগছে। রাদিফের কথায় রিয়া লজ্জা পায়। তারপর রাদিফকে থ্যাংক ইউ বলে, আপনার প্রিয় রং কোনটা? আমি সাদা রং অনেক পছন্দ করি। ওহ আচ্ছা, তাই জন্যই বুঝি সাদা শার্ট পরে এসেছেন? জি হ্যাঁ, আপনার আর কি কি পছন্দ? রিয়া ওর পছন্দের সব কিছুর নাম বলে। তখন হঠাৎ রাদিফ বলে উঠে, আমাকে কি আপনার পছন্দ হয়েছে? রাদিফের কথায় রিয়া লজ্জায় পড়ে যায়, ও কি বলবে বুঝতে পারতেছে না। কি হলো বলুন? রিয়া তখন লজ্জা লজ্জা মুখ করে নিচের দিকে তাকিয়ে বলে, জি আপনাকে আমার পছন্দ হয়েছে। রাদিফের কথা শুনে রাদিফ অনেক খুশি হয়ে যায়। এভাবে আরও কিছুক্ষণ কথা বলে ওরা নিচে চলে যায়। রাদিফ আর রিয়ার বিয়ে ঠিক হয়ে যায়। 1 মাস পর ওদের বিয়ে। যদিও রাদিফের বাবা মা চেয়েছিল আরও তাড়াতাড়ি বিয়ে হবে, কিন্তু রিয়ার বাবা একটু সময় নেন, কারণ ওনার ছোট ভাই দেশে আসলে বিয়ে হবে। 1 মাস পর ওনারা দেশে আসবে। তার আগে আসতে পারবে না, কারণ ওখানে ওনার সব বিজনেস সামলে আসতে হবে। এখন ওনার জরুরি কিছু কাজ আছে, সেজন্য 1 মাস পরেই আসবেন বিয়ে উপলক্ষে। অনেক বছর পর দেশে আসেন আহসান চৌধুরী, রৌদ্রের ছোট চাচা। সাথে আসে ওনার স্ত্রী দিশা চৌধুরী, ছেলে আদনান চৌধুরী আর মেয়ে আরফা চৌধুরী।
বাড়িতে এসেই ওনারা সবার সাথে কৌশল বিনিময় করে। আহসান চৌধুরী এসেই ভাইকে জড়িয়ে ধরে, অনেক বছর পর দেখা। রৌদ্রের দাদা দাদি তো আদনান আর আরফাকে অনেক খুশি। সেই ছোটবেলা দেখেছিল ওদের, এখন কত বড় হয়ে গেছে ওনার নাতি নাতনি। এভাবেই কেটে যায় আজকের রাত। পরের দিন সকালে সবাই নাস্তা করছে, তখন সবার লাস্টে মিম আসে নাস্তার টেবিলে। মিমের সাথে ওর ছোট মামা, মামুনি আর আদনান আরফার সাথে দেখা হয়। ও সবার সাথে কৌশল বিনিময় করে। রাতে মিমের শরীর একটু খারাপ ছিল বিধে ও ঘুমিয়ে পড়ছিল, তাই ওনাদের সাথে রাতে দেখা হয়নি। আদনান তো এই প্রথমবার দেখল মিমকে, মিম বড় হবার পর। বাড়ির সবার সাথে ওর ভিডিও কলে কথা হলে ও মিমের সাথে কখনো হয়নি। মিম কথা বলতো না তেমন একটা কারো সাথে, সেজন্য। আদনান মিমকে বলল, এই তুই তো মিম তাই না, এত বড় হয়ে গেছিস, সেই ছোটবেলা দেখেছিলাম। জি ভাইয়া, আমি মিম বলে একটু স্মাইল করে আদনানের দিকে তাকিয়ে। তখন হঠাৎ মিমের চোখ পড়ে রৌদ্রের দিকে, যে চোখ গরম করে তাকিয়ে আছে মিমের দিকে। মিম বুঝতে পারে না রৌদ্র এভাবে তাকাচ্ছে কেন ওর দিকে। কিছুক্ষণ পর সবাই খাওয়া দাওয়া করে যে যার মতো উঠে যায়। রৌদ্র, মিম আর রিয়া কলেজ চলে যায়। আর অন্যদিকে আদনান আরফা গল্প করতে বসে পর ওদের দাদা দাদির সাথে। দাদা দাদি ওদের ছোটবেলার সব গল্প করছেন আর সবাই মিলে হাসছে। কলেজের সামনে এসে রিয়া নেমে পড়ে আর ও ওর মতো ক্লাসে চলে যায়। মিম যখনই গাড়ি থেকে নামে তখন রৌদ্র ওর সামনে আসে আর ওর হাত চেপে ধরে বলে, তোকে তো বলেছিলাম ছেলেদের থেকে দূরে থাকবি, ছেলেদের সাথে বেশি কথা বলবি না। তাহলে তুই আমার কথা শুনিস না কেন? তোকে কেন ওই আদনানের সাথে হেসে কথা বলতে হবে? কথাটা বলে আরও জোরে মিমের হাত চেপে ধরে। মিম বলে হালকা শব্দ করে ওঠে। রৌদ্র আরও একটু জোরে চেপে ধরে মিমের হাত। তখন মিম কাঁদো কাঁদো হয়ে রৌদ্রকে বলে, রৌদ্র ভাইয়া, আমার লাগছে। কিছুক্ষণ পর রৌদ্র বুঝতে পারে মিম ব্যথা পাচ্ছে, তাই ও ওর হাত ছেড়ে দেয় আর মিমকে বলে, দ্বিতীয়বার যেন এমন না হয়, না কি হবে সেটা নিশ্চয়ই বুঝতে পারছিস, বলে হন হন করে চলে যায়। মিমের চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে আর ও মনে মনে বলে, রৌদ্র ভাইয়া আবার এমন হয়ে গেল কেন? এই কালও তো উনি ভালো ছিল আমার সাথে, কত ভালো ব্যবহার করত, আর আজ উনি না, আর কিছুও ভাবতে পারছে না। চোখের পানি মুছে মন খারাপ নিয়ে ক্লাসের দিকে রওনা দেয়। সবার আগে গল্পের পরবর্তী পর্ব পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।